আপনার কাছে যদি ওই সময়ের যে টাইমে নিশ্চয়ই মানুষ এগুলা দেখতো বিটিভিতে বা বিভিন্ন জায়গায়, ওই জনরার বা ওই সময়ের ভেতর থেকে যদি প্রিয় অভিনেতা, অভিনেত্রী, গায়ক বা গায়িকাকে আলাদা করে বলতে হয়, তাহলে কাদেরকে নিয়ে বলবেন? দেখেন, এটা একটু বলা ডিফিকাল্ট আমার জন্য। কারণ হইলো এটা আমরা এমন কোনো এইজে পৌঁছাই যাই নাই যে একটা নস্টালজিক স্মৃতিচারণ করব। কারণ হলো আমাদের সময় যারা অ্যাক্টিভ ছিল তারা এখন অনেক বড় সেলিব্রিটি, এখন অনেক, যেমন জেমসের কথা বলি, জেমসের গান না আসলে ঈদ হইতো না আমাদের, ছাদের উপর করা সাউন্ড। এবং জেমসের এখন কি, জেমস আয়ব বাচ্চা মারা গেছেন, হ্যাঁ, ওনাদের হইলো আপনার ওই নতুন অ্যালবাম বের হইতো ঈদের আগে, ঈদের 3 দিন আগে থেকে বাজা শুরু হইতো, এবং কি অ্যালবাম আসবে সেটা নিয়ে বন্ধুদের মধ্যে। এবং ঈদের একটা গুরুত্বপূর্ণ স্মৃতি আমাদের এটা মিস হয়ে যাচ্ছে, সেটা হলো ঈদ কার্ড। ঈদ কার্ডের দোকান। আমরা হইলো টাকা জমাইতাম, টাকা জমাইয়া মহল্লা ঈদ কার্ডের দোকান দিতাম। আমি 2-3 বার দোকান দিছি এবং বেশিরভাগই লস হয়েছে। আমি ব্যবসা হিসেবে খুবই খারাপ। তো আপনার, হ্যাঁ, এবং চান রাতের দিন, হ্যাঁ, আপনার তখন হলো কার্ড আমরা যেগুলো বাকি থাকতো ওগুলো আমরা, হ্যাঁ, ফ্রি বিলি করতাম, ইয়ে করতাম। তো ঈদ কার্ডের এই ইয়াটা ছিল, জায়গা বাসা, জায়গা নিয়ে আবার ঝগড়া হইতো, হ্যাঁ, মহল্লার মধ্যে কে কোন জায়গায় ঈদ কার্ডের দোকান দিবে। তো ঈদ কার্ডের এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল আমাদের। আর হলো শিল্প সাহিত্য নিয়ে, দেখেন আমি তো শিল্প সাহিত্যেরই লোক, অ্যাক্সিডেন্টালি না আপনার পলিটিক্যাল কমেন্টারিতে চলে আসছি। বেসিক্যালি আমি একজন রাইটার, হ্যাঁ, এবং বাংলাদেশের এই সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা আমাকে পলিটিক্যাল কমেন্টেটরে পরিণত করছে। এটা আমার কাজ না এবং আমি এটা করতে পছন্দও করি না। তো কিন্তু কালচার নিয়ে আমাদের এখানে একটা খুবই মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা হলো কালচার বলতে আমরা নাচ গান, হ্যাঁ, মিউজিক এগুলোকে বুঝি, মানে পারফরমেন্সের দিকগুলোকে বুঝি না। কালচার হলো একটা কমিউনিটির, একটা সোসাইটির, একটা জাতির এথিক্যাল হ্যাবিট, এক কথায়। মানে কালচার বলতে যদি কি, এবার এই এথিক্যাল হ্যাবিটের এক্সপ্রেশন আকারে পেন্টিং, নাটক, সিনেমা, গল্প, স্টোরিজ, হ্যাঁ, এগুলো আসবে। এবং আমাদের এখানে সিনেমা যে হয় নাই ওই অর্থে, এটার বিকজ হয় নাই সেই আলোচনায় আজকে আর যাব না। তাহলে এটা অনেকগুলো কারণ বলতে পারবেন আপনি, রাইট? বলে হয় নাও বলা যায় না, না, মানে ওই অর্থে হয় না, মানে অনেক যে আমাদের আক্ষেপ থাকে যে ওই অল্প কিছু মানসম্পন্ন কাজ, শুধু ব্যাপক মানসম্পন্ন কাজ নাই, কিন্তু ব্যাপক অডিয়েন্স তো আমাদের আছে, হিউজ জনগোষ্ঠী। তো এটা অনেকগুলো কারণ আছে, কত কারণে আলাপ করছি না, কিন্তু আমাদের যেটা হলো যে ধরেন এগুলো বিকাশের জন্য যেটা দরকার, ধরেন আপনি ভালো ছবি আঁকেন, বা আপনি ভালো তেলাওয়াত করেন, বা আপনি ভালো ক্যালিগ্রাফি করেন, কিন্তু আপনি আপনার স্বাধীন মত প্রকাশের জন্য যদি রাজনৈতিকভাবে ট্রোলের শিকার হন, আপনার একটা ভিন্ন মতের কারণে যদি আপনি সামাজিকভাবে হেনস্থা বা অমর্যাদার শিকার হন, বা আপনার কোনো কারণে যদি আপনার মানবিক মর্যাদা প্রোটেক্টেড না থাকে, এই সমাজে তো শিল্প সাহিত্যের জন্ম হবে না। এই সমাজে তো মানুষের বিকাশের কোনো পরিবেশ নাই। একটা নারী স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, সে কিভাবে গান গাবে, সে কিভাবে আপনার অন্য কাজ করবে। একটু দ্বিমত আছে রনি ভাই, যে ডাইভার্সিটি কিন্তু থাকে। এখন যে ছবি আঁকে, তার ছবি কিন্তু সবাই বুঝবে এমন না। বুঝার কথা বলছি না আমি, আমার কথা শেষ করি। এই যে কথাটা হলো যে আপনি শিল্প সাহিত্য শুধু ছবি আঁকা না, যে কোনো মাধ্যমে, যে বললাম কেরাত পড়াবো, একটা তেলাওয়াত করা, যে কোনো কিছুর জন্য, যে কোনো কিছুর জন্যই, বা ভালো ছাত্র হওয়ার জন্যই যে সামাজিক স্থিতিটা দরকার, যে স্ট্যাবিলিটিটা দরকার, সেটা তো আপনার ন্যাশন ওয়াইড আমাদের ছিল না, যে দৌড়ের উপর ছিল। আপনার ধরেন গান ভালো লাগে, বা আপনার ধরেন রাজনীতির বাইরে অন্য একটা প্যাশন আছে, এটা করার কোনো সুযোগ ছিল 18 বছর? আপনার শত শত হাজার হাজার বন্ধু বান্ধবীর ছিল না। সবাইকে রাজনীতি করা বা বিসিএস দেওয়াই তো একমাত্র কাজ না। মানুষের যে সুকুমার বৃত্তি যেটা বলে সুন্দর বাংলায়, সুকুমার বৃত্তির বিকাশের জন্য কি লাগে? একটা উন্মুক্ত পরিবেশ লাগে, এবং অর্থনৈতিক সবচেয়ে বড় কথা হলো গরিব মানুষের এত শখ থাকতে নেই, হ্যাঁ, এটা বলে না, কিন্তু আমাদের এখানে অনেক মানুষ খাইতে পারে না, কিন্তু অনেক বড় সাহিত্যের জন্ম দিছে, অনেক বড় ক্রিয়েটিভ কাজ করে ফেলছে, হ্যাঁ, বাড়ির থেকে পালায় যে জেমস পৃথিবী বিখ্যাত শিল্পী হয়ে গেছে, বাপ পছন্দ করে। আমরা তো ভাই টিএসসি যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ওগুলোতেও যাইতে পারতাম না, আমাদের ডিবেটিং ক্লাব থেকে আমাদেরকে। তার মানে কি, তার এই জিনিসটা আমি বলা, তার মানে এই জিনিসটা বিকাশের জন্য একটা, এই যে সামান্তা যে আলোচনা করলো, আমাদের একটা মধ্যপন্থার ডেমোক্রেটিক রাজনৈতিক এনভায়রনমেন্ট দরকার। আপনি সবসময়ই ট্রমাটিক অবস্থার মধ্যে থাকেন, সবসময় যদি আপনি ইনসিকিউর থাকেন, আপনার বায়োলজিক্যাল বডি যদি আপনি কখন যে কোনো সময় আপনাকে ছাত্রলীগ কোপাবে, যে কোনো সময় আপনার জামাত শিবির আপনাকে মব সন্ত্রাসের শিকার করবে, এরকম ভয়ের মধ্যে যদি থাকেন, সেখানে তো মানুষের বিকাশ হবে না। মানুষের বিকাশের জন্য প্রথমত তার মানবিক মর্যাদাবোধের স্বীকৃতি, অর্থনৈতিক নিরাপত্তা, কর্মসংস্থানের একটা ব্যবস্থা। একটা ছেলে যদি ভালো চাকরি করে, 8 ঘন্টা চাকরি পরে বাকি যে সময়টা থাকবে সেখানে সে কবিতা লিখতে পারে, গান চর্চা করতে পারে, সাহিত্য চর্চা করতে পারে, উন্নত বিশ্বের লিটারেচার পড়তে পারে। এখন তো আরও অনেক সুবিধা, এখন তো আরও অনেক সুযোগ। আমরা যখন, আমি বললাম ফেসবুকে আগের জমানার লেখক অনেক কষ্ট করে লিখা, হাতে কপি করে, ওটার কপি আবার রাইখা একটা নিজের কাছে, তারপরে
দূরে যাই, আবার আপনার পোস্টে পাঠাইতাম, আবার বাজারে এসে পত্রিকা চেক করতাম। হ্যাঁ, তো এখন তো অনেক সুবিধা, এখন তো মিডিয়া ম্যান ইজ মিডিয়া, মানে নিজেই মিডিয়া। আমি ফেসবুক খুললে ভালো লিখলে আপনার অডিয়েন্স তৈরি হয়ে যাবে, মানুষ বাহবা দিবে, আপনার আইডি মনিটাইজিং হয়ে গেলে আপনি ওখান থেকে টাকাও আসবে। হ্যাঁ, সো এখন তো ধরেন ওই প্রতিবন্ধকগুলো তো নাই, একদিক দিয়ে ভালো। অনেক খারাপ জিনিস যেরকম আছে সোশ্যাল মিডিয়ার, আবার এটা হ্যাঁ, ভালো খারাপ মিলিয়ে প্রত্যেকটা জিনিসের এটা তো আপনি এটাতে চাইলে তো থাকে। এটা নিউ কালচার, এই যে ভার্চুয়াল সোসাইটিতে যে আমরা বাস করি, এটাতে শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞানের বিকাশের ক্ষেত্রেও তো আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু সেই ব্যবহারের জন্য যে স্থিতিশীল কাঠামো দরকার, সেখানে দেখেন আমাদের এই সমাজের, আমরা যখন নতুন পুনর্গঠনের কথা বলি, পরিবর্তনের কথা বলি, পরিবর্তনের জন্য সবার আগে আমাদের যে দৃষ্টিভঙ্গিটা দরকার সেটা হলো রুবুবে রব্বানিয়াতের দৃষ্টিভঙ্গিতে দেখা দরকার। মানে আমি আপনাকে পছন্দ করব, আপনি আমার মতের, আপনি আমার দলের, এই কারণে না, আপনি একজন মানুষ বা আপনি একজন নাগরিক। হ্যাঁ, সেই কারণেই আমি আপনার মর্যাদা স্বীকার করব। এই যে ইউনিভার্সাল ভ্যালুজ যেটা, এটা আমাদের রপ্ত করতে পারতে হবে। কিন্তু আমরা করি কি না, ও আমার মতের লোক, আচ্ছা ও ভালো লোক, ও যদি সবচেয়ে কারাপ্ট হয়, ও যদি সবচেয়ে দুর্নীতিবাজ হয়, তারপর ও ভালো লোক, কারণ আমার দলের লোক। এই জায়গা থেকে বের হয়ে আইসা আমরা আশা করব বাংলাদেশটা এই সেই জায়গা দিকেই থেকে যাতে বের হয়ে আগাতে এসে থাকে, আমাদের এই যে দলমত মানবিক নির্বিশেষে। মর্যাদা ইউনিভার্সালি ক্লেম করা, এটা স্বীকার করা এক নাম্বার। তারপরের যে দায়িত্বটা সেটা হলো আমার ফ্যাসিলিটি ভাগ করে নেওয়া, আমার যে সুবিধাটা, এটা ফ্যাসিলিটি অলওয়েজ শেয়ার্ড হইতে। পলিটিশিয়ানরা ভালো কেন, যে কোনো সুশীল বা যে কোনো এনজিও বাজেট পলিটিশিয়ানদের আমি আগায় রাখি কেন, সে যত খারাপই হোক, কারণ হলো তারা লোকজনের সাথে তার ফ্যাসিলিটি ভাগ করে নেয়।